বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক নিউজ 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তির কথায়। সুপ্রিয় দর্শক, আজকে এমন একটি দিনে আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি যে দিনটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত কষ্টের একটা দিন। সেদিনটি হলো 30শে মে। এই 30শে মে 1981 সালে বাংলাদেশের ক্ষণজন্মা পুরুষ, বাংলাদেশের ইতিহাসে অন্যতম যোগ্য একজন রাষ্ট্রপতি, সামরিক নেতা, পাশাপাশি জননেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মর্মান্তিকভাবে হত্যাকাণ্ডের শিকার হন চট্টগ্রামের সার্কিট হাউসে। আপনারা নিশ্চয়ই আপনাদের মনের কষ্ট, সারা দেশবাসীর কষ্ট, আমাদের এই স্টুডিওতে কষ্ট, সেই কষ্ট নিয়ে আজকে আবার আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয় হলো বাংলাদেশের মুক্তির দূত জিয়াউর রহমান। এই বিষয়ের উপরে আজকে আলোচনার জন্য 3 জন সামরিক অফিসারকে আমরা আমন্ত্রণ জানিয়েছি নিউজ 24 চ্যানেলের এই স্টুডিওতে। একজন হলেন অন্যতম বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক, কর্নেল মোহাম্মদ আব্দুস সালাম। থ্যাংক ইউ স্যার, আপনাকে স্বাগতম আজকের এই অনুষ্ঠানে। আমাদের আরেকজন অতিথি আছেন পদাতিক বাহিনীর অত্যন্ত যোগ্য চৌকস এক অফিসার, ব্রিগেডিয়ার জেনারেল জহুরুল আলম। সদ্য স্যার, আপনাকে স্বাগতম। আমরা দ্বিতীয় প্রজন্মের আরেকজন অফিসার এখানে আমরা আমন্ত্রিত করে এনেছি। তিনি হলেন লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম। থ্যাংক ইউ খুরশিদ আলম, তোমাকেও স্বাগতম। আজকে আমরা কথা না বাড়িয়ে অনুষ্ঠানে সরাসরি চলে যাচ্ছি। সদ্য স্যার, যেদিন জেনারেল জিয়াকে হত্যা করা হয় রাষ্ট্রপতিকে, সেদিন আপনি চট্টগ্রামে ছিলেন, আমি জানি, সঠিক কিনা? চট্টগ্রামে আমি শুরু করতে এই শহীদ জিয়াউর রহমান, তার পরিবার এবং মুক্তিযুদ্ধের যত শহীদ এবং জুলাই 24-এর যা শহীদানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করতে চাই। 30th মে আমি এক্স্যাক্টলি ওই চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ছিলাম না। আমি ওইখানে হ্যাপেন টু বি অফিসার, ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটের অফিসার, গোয়েন্দা বাহিনীর অফিসার ছিলাম। তো এটা আমরা আলোচনার মধ্যে আসবে, ডিটেইল অন্যান্য বিষয়াদি আসবে। বাট ওই দিন আই ওয়াজ kept out of the sight with the duty. So because I was probably reason was that আমি এটা সাইদ ইস্কান্দারের কোর্সমেট, জি, এবং আমি হ্যাপেন টু বি দ্য নোন টু দ্য ফ্যামিলি। এই জন্য তারা হয়তো দে নিউ, দে kept me tactfully out of the cantonment আর কি। So anyway, but I knew everything, what all happened there, I knew. আপনি বলুন স্যার, এই যে এত বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে, এটা হঠাৎ করে পরিকল্পনার অংশ নয়। আপনি ফিল্ড ইউনিটের গোয়েন্দা সংস্থার সবচেয়ে নিচু, একদম সর্বনিম্ন লেভেল থেকে আপনি এই খবরগুলো জানার অনেক পন্থা ছিল, ওয়ে ছিল। আপনি কি কিছুই জানতেন না এই হত্যাকাণ্ড? জানতাম, আমি জানতাম এবং আমরা যথেষ্ট ইনফরমেশন দিয়েছি। একটা ইউ আন্ডারস্ট্যান্ড যে ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট ইজ আন্ডার জিওসি, এরিয়া কমান্ডার জেনারেল মঞ্জুরের আন্ডারে, এবং এটার কোনো চ্যানেল অফ করেসপন্ডেন্স বা কোনো কিছুই আমাদের আপ টু দ্য জিওসি লেভেল। সুপ্রিয় দর্শক, একটি কথা আপনাদেরকে জানানোর জন্য, যেহেতু আপনারা আর্মির মেকানিজম সম্পর্কে অনেক কিছুই জানেন না, আমাদের অর্গানোগ্রাম সম্পর্কে, এক একটা ডিভিশন, আমাদের বাংলাদেশে এখন 10টা ডিভিশন আছে, তার মধ্যে অন্যতম ডিভিশন 24 পদাতিক ডিভিশন। এই এক একটা ডিভিশনের প্রধান থাকেন মেজর জেনারেল, এবং সেই সময়ে 24 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন মেজর জেনারেল মঞ্জুর বীর উত্তম। তিনি এই জিওসির আন্ডারে সরাসরি একটা গোয়েন্দা ইউনিট থাকে, সেই গোয়েন্দা ইউনিটের তথ্যগুলো জিওসি জানবেন, এরপরে আর অন্যদের জানার তেমন একটা প্রয়োজন থাকে না বা তারা জানতে পারেন না। সেই গোয়েন্দা ইউনিটের
তৎকালীন কমান্ডিং অফিসার ছিলেন, অফিসার কমান্ডিং ছিলেন, আমি ওয়ান অফ দ্য অফিসার ছিলেন আমাদের যেই বর্তমান কর্নেল সালাম বীর প্রতীক। এই জন্য আপনার পরিচয়টা করিয়ে দিলাম যে আপনি গোয়েন্দা তথ্যগুলো জানতেন। আসলে আমরা 4 জন অফিসার ছিলাম, আমার আরেকজন কোর্সমেট ছিল এবং আরো 2 জন অফিসার ছিল আমার পরের ব্যাচের। তারা আমরা 4 জন ছিলাম, ওইখানে আরেকজন অফিসার ইন চার্জ ছিল একজন ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট গিয়াস, মেজর গিয়াস, মানে ওয়ার কোর্স 1 আমাদের বাংলাদেশে ইয়েতে ইন্ডিয়াতে প্রথম কোর্স, হ্যাঁ প্রথম কোর্স, মানে শেখ কামালের কোর্স, শেখ কামাল, জামিল ডি হাসান, সাইদ এদের কোর্সমেট। তো আমি ইন্টেলিজেন্স কোর্স করার পর ইউনিট থেকে হঠাৎ করে আমার পোস্টিং করা হলো 24 ডিভিশনে। এই ইন্টেলিজেন্স ইউনিটে গিয়ে আমি দেখলাম যে আরও 3 জন অফিসার এবং বাকি সবাই চিনতাম আমি। তো এনিওয়ে, শর্টকাট করে বলতে গেলে যে এইটার অনেক আমরা বুঝতাম তখন আমরা ক্যাপ্টেন ছিলাম, যদিও আমাদের সার্ভিস খুব বেশি ছিল না, কিন্তু আমি তো আমি ছাত্র হিসাবে বেঙ্গল রেজিমেন্টে সেকেন্ড বেঙ্গলের সাথে যুদ্ধ করে শফিউল্লাহর সাথে, জেনারেল নাসিম, মুর্শেদ, হেলাল মুর্শেদ, জেনারেল আজিজ, সবার সাথেই আমার একসাথে। আমরা এই পর্যায়ে আমরা আবার আপনার কাছে আসবো স্যার। আপনি শুধু আমাদেরকে বলবেন যে আপনি কি কি ইনফরমেশনগুলো সেগুলো জানতেন, যে হত্যাকাণ্ডের ইনফরমেশন আপনি জানতেন এবং কাকে বলেছিলেন। এই পর্যায়ে আপনার কাছ থেকে আসবো। আমরা আর 2 অতিথির কাছে এই পর্যায়ে যাই। পাপা টাইগার, সুপ্রিয় দর্শক, যিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কর্ণধার থাকেন তাকে সাধারণত পাপা টাইগার বলা হয়, কেননা ইস্ট বেঙ্গলকে টাইগার ব্যাটালিয়ান হিসেবে, টাইগার রেজিমেন্ট হিসেবে সবসময় জানা হয়। নামই হলো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং এটার প্রতীক হলো রয়্যাল বেঙ্গল টাইগার। তো সেই পাপা টাইগার ছিলেন আমাদের ব্রিগেডিয়ার জহুরুল আলম। শ্রদ্ধেয় স্যার, আপনি তখন কোথায় ছিলেন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সময়? আপনার তখন কমিশন হয়নি তখনও? না, আমি তাহলে বলি, আমি তখন পোস্টিং ছিল স্পেশাল ওয়ারফেয়ার স্কুল দোলা হাজারা। আচ্ছা আচ্ছা। এবং আমরা তখন সমস্ত ক্যাপ্টেন টু মেজর, ইফ ইউ রিমেম্বার, ক্যাপ্টেন টু মেজর প্রমোশন এক্সামের জন্য সমস্ত এলিজেবল ক্যান্ডিডেটকে ওখানে পরীক্ষার জন্য আমরা এসেছিলাম, আমিও ছিলাম। আচ্ছা। এবং পরীক্ষা শেষ হয়ে গেছে প্রায় 4-5 দিন আগে। আচ্ছা। কিন্তু some or other, maybe the planners, they knew what to do with us. আচ্ছা। They wanted to keep all of us together in Chittagong cantonment because cantonmenটের বাইরে থেকে তো লোকজন এসেছিল। জি। কিন্তু আমরা যারা বাইরে ছিলাম, যেমন আমি তো ক্যান্টনমেন্ট ডিবের অধীনে ছিলাম না। আমাকে মাই কমান্ড্যান্ট দিদেন কর্নেল আনোয়ার, পরবর্তী মেজর জেনারেল, and he retired and he died. He wanted me to go back immediately. আচ্ছা। So তারা করেছে কি, after the exam was over, in the name of maintenance course, ভেহিকল মেইনটেনেন্স কোর্স বলে একটা ওয়ার্কশপের সাথে আমাদের সবাইকে অ্যাটাচ করে দিয়েছে। রাইট। যে তোমরা কাজ আছে, তোমরা কোর্স ক্যারিয়ার করো, এই ক্যারিয়ারের পরে তারপরে তোমাদের কী করতে হবে আমরা পরে বলে দেব। বাট মাই কমান্ড্যান্ট, মেবি গড ইজ ভেরি কাইন্ড টু মি, হি সেড যে ইটস এ ডিপ ক্যাডার, ইউ আন্ডারস্ট্যান্ড, ইটস এ ডিভিশন ক্যাডার। সুতরাং ডিভিশন ক্যাডারে এরিয়ার লোক বা আমার আর্মি হেডকোয়ার্টারের কোনো ইউনিটের অফিসার জয়েন করবে না, কিন্তু আমাকে ছাড়ছে না। At the same time, all the debate court staffs were not releasing me. At the same time, I was communicating with Dula Hazara. তারা বলে একসময় আমাকে বললো যে কমান্ড্যান্ট ওয়ান্টেড ইউ টু কাম ইমিডিয়েটলি বাই দিস ইভিনিং। আচ্ছা। আমার মোটরসাইকেল ছিল। আচ্ছা। আমার মোটরসাইকেল আমার কোর্সমেট একজনকে দিয়ে, মেজর ক্যাপ্টেন সালাউদ্দিন, ওকে দিয়ে আমি লাবলনে গেলাম, বাস ধরে দুলা হাজারে পৌঁছে গেলাম। আচ্ছা। এই ঘটনা ঠিক 2 দিন আগে। 2 দিন আগে। আই এম সো লাকি। আপনি সো লাকি, না হলে আপনি ওখানে কিন্তু হয়তো কোনো না কোনো ভাবে আটকে যেতেন হয়তো, এবং প্রত্যেকটা অফিসারই তো সেইভাবে অভিযুক্ত হয়েছে। আমরা আবার আপনার কাছে আসবো। কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম। খুরশিদ আলম, আপনার কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আজকের এই জিয়াউর রহমানের যে 44তম মৃত্যু দিবস, মৃত্যু বার্ষিকী আমরা যেটাই বলি না কেন, যদিও অত্যন্ত বেদনার বিষয়টা, অত্যন্ত বেদনার। আপনি কিভাবে এই ঘটনাটা দেখেন, যে হত্যাকাণ্ডের ঘটনাটাকে? এটা কি আন্তর্জাতিক চক্রান্ত ছিল, নাকি দেশীয় কারো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কোনো ষড়যন্ত্র ছিল? কি দৃষ্টিকোণ থেকে আপনি দেখেন? স্যার প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, নিউজ 24-এর দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আর শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এইরকম একটি
দিনে উনি আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি স্যার উনি যখন 30 মেতে উনি যখন মারা যান 1981 সালে, তখন অ্যাকচুয়ালি আমি জাস্ট ম্যাট্রিক পরীক্ষাটা দিয়েছিলাম। প্রেসিডেন্ট জিয়া স্যার আমাদের ছোটোবেলা থেকেই আমরা স্কুলে যারা যখন তারা ম্যাট্রিক পরীক্ষাতে যারা ছিলাম তাদের ওর চোখে একটা আদর্শবাদ একটা ব্যক্তিত্ব ছিল জি। এবং আমরা ওখান থেকে স্কুল থেকেই আমরা অনুপ্রেরণা পাই যে বলিষ্ঠ নেতৃত্বের যে প্রকৃষ্ট একটা উদাহরণ উনি একটা লিডারশিপ উনি তৈরি করেছিলেন। তো হঠাৎ করে ওনার মৃত্যুতে মানে আমাদের প্রজন্ম যারা ছিল তারা একটা বিশাল একটা ধাক্কা খায়। এই জন্য ধাক্কা খায় যে এরকম একটা লিডারশিপকে যিনি মুক্তিযুদ্ধর মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন, মুক্তিযুদ্ধকে আনার জন্য বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, মুক্তিযুদ্ধকে ডিক্লেয়ার করার জন্য প্রথম বক্তা হিসাবে রেডিওতে মাধ্যমে সারা দেশবাসীকে উত্তর করেছেন এবং আর্মির এগেন্সে সশস্ত্র বিদ্রোহ করে বের করে আনার মতো একজন লিডারকে যখন তার মেরে ফেলতে পারে তখন বাংলাদেশে এটা একটা দারুণভাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট সৃষ্টি করে। তা আমাদের মতো করেছিল। তখন আমরা ছোটোকালে এত বুঝতাম না। পরবর্তীতে যখন আমরা এটা জিনিসটা একটু ইভ্যালুয়েশন আমাদের বিভিন্ন পড়াশোনা অথবা সেনাবাহিনীতে যোগদান করার পরে বিভিন্ন স্টাডি পিরিয়ডের মাধ্যমে স্যার আমরা জানতে পারি, তখন যে জিনিসটা জানতে পারি সেটা হলো যে প্রেসিডেন্ট জিয়ার যে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে, জাতীয়তাবাদী চেতনার মাধ্যমে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে যেই বাংলাদেশের উত্থান হচ্ছিল, এই শক্তিটাকে বিনষ্ট করার জন্যে দেশীয় শক্তির বা দেশীয় কানেকশন এবং বাইরের শক্তির সাথে মিলে এই উত্থানটাকে রহিত করার জন্য তারা এই বন্দোবস্তটা গ্রহণ করে। কারণ যেভাবে দেশ এগিয়ে যাচ্ছিল সেই সময়টা আমরা যদিও তখন ছোট ছিলাম স্যার, কিন্তু পরবর্তীতে আমরা বিভিন্ন স্টাডির মাধ্যমে জানতে পেরেছিলাম বহুদলীয় গণতন্ত্র যে বহির্বিশ্বেরও একটা ডিমান্ড ছিল যে তারা চাইতো যে ডেমোক্রেসি যেন ফুল ফেজে কার্যকর থাকে। তারই পরিপ্রেক্ষিতে এই বহুদলীয় গণতন্ত্র উনি কার্টুন করেছেন। অ্যাকচুয়ালি জাতীয়তাবাদী চেতনা তো উনি একমাত্র প্রবক্তা ছিলেন এবং যার ধরুন বাংলাদেশ ন্যাশনাল পার্টির যে উদ্ভাবনা হয় এবং অনেকে বলে যে এটা আসলে ক্যান্টনমেন্ট থেকেই এই পার্টিটার উৎপত্তি হয়েছে। অ্যাকচুয়ালি স্যার এটা ওনার কনসেপ্টটা উনি তৈরি করেছেন, বাদবাকি বিভিন্ন দলের সাধারণ মানুষরা এসে কিন্তু এই পার্টির সাথে কথার উত্তর একটা বলি, যদিও লোকজন বলে যে ক্যান্টনমেন্ট থেকে উৎপত্তি হয়েছে, আপনার মনে রাখতে হবে এই ক্যান্টনমেন্টের মেজররাই বাংলাদেশ সৃষ্টি করেছিলেন 1971 সালে, তারাই যুদ্ধ করেছিলেন। এই যে একজনের যুদ্ধ এখানে আছেন, সেই সময় এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসাররা যদি সেই যুদ্ধের নেতৃত্ব না দিতেন তাহলে বাংলাদেশের কখনো স্বাধীনতা যুদ্ধ হতো না, এটা ইন্ডিয়ার করজ রাজ্য হতো, এটা নিশ্চিত করে বলা যায় এবং সেই পরিকল্পনা ইন্ডিয়ার ছিল। সুতরাং তারা যত কথাই বলুক, এই দেশকে সৃষ্টি করেছে সামরিক বাহিনী, এই দেশকে টিকিয়েও রেখেছে সামরিক বাহিনী। 5ই আগস্টে কোথায় ছিল, কোথায় কোনো পলিটিক্যাল পার্টির অফিসে তো লোকজন দৌড়িয়ে যায়নি, ওই সামরিক বাহিনীর কাছে দৌড়িয়ে আসছে। আমরা যাতে সেটা বলে না যে বলুন। জি স্যার, আপনার এই সামরিক বাহিনীর ভূমিকার জের ধরে বলছি স্যার, সামরিক বাহিনীর ভূমিকা কিন্তু 1971 সালে যেমন বললেন, 1975 সালেও সামরিক বাহিনীর ভূমিকা কিন্তু বলার মতো না। 1977 সালে যখন স্যার দেশে একটা অরাজকতা সৃষ্টি হয়, লিডারলেস কান্ট্রি হিসাবে দেশ আগাচ্ছিল, তখন কিন্তু স্যার এই শহীদ রাষ্ট্রপতি জিয়াই রাষ্ট্রপতি হিসাবে ক্ষমতা গ্রহণ করেন এবং দেশকে ক্ষমতা গ্রহণ করেন না, ওনাকে বসানো হয় কারেক্ট। সৈনিক এবং জনতা মিলে ওই সময়ে ওই দেশ পরিচালনা করার মতো অল্টারনেটিভ কেউ ছিল না। আওয়ামী লীগ আগেই ডিসব্যান্ড ছিল, আওয়ামী লীগ সহ সকল দল নিষিদ্ধ ছিল, বাকশাল তেমনি হয়ে গেছে তখন। এটা এই জন্যই আমি বলেছি আজকে আমার অনুষ্ঠানের নাম হলো মুক্তির দূত জেনারেল জিয়া, মুক্তির দূত হিসেবে আবির্ভূত হন। হ্যাঁ, আমি আবার আপনার কাছে আসবো। আবার স্যার আমরা আপনার কাছে থেকে সংক্ষেপে শুনবো আপনি গোয়েন্দা তথ্য কি জানতেন এবং কাকে বললেন, আপনার অবস্থা কি হয়েছিল। ওকে, একটা হলো যে গোয়েন্দা তথ্য যখন আমরা এটা একটা ক্যান্টনমেন্টের মধ্যে একটা যে রিপাট্রিয়েটেড অফিসার এবং মুক্তিযোদ্ধা অফিসারদের মধ্যে তখন একটা চরম অবস্থা ছিল। এটা একটা কনফ্লিক্ট ছিল, খুব সিরিয়াস কনফ্লিক্ট ছিল। এই কনফ্লিক্টের মধ্যে জেনারেল মঞ্জুর
জেনারেল শওকত এবং জেনারেল জিয়া এরা ট্রায়ো প্রবলেম ছিল মঞ্জুর ওয়ান্টেড যে কেন এই আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না মুক্তিযুদ্ধের, আর শওকত আর মঞ্জুরের মধ্যে কম্পিটিশন এবং থার্ড পার্টি ছিল। তো দিস বেনিফিট ওয়াজ টেকেন বাই জেনারেল এরশাদ বিকেম চিফ। এরশাদ বিকেম চিফ বলে যদি এটা বলি না বলি স্যার, জেনারেল যেই তো তাকে চিফ হিসেবে না, তাকে নিয়ে আসছে বিকজ অফ দিস কনফ্লিক্টের জন্য একটা নিউট্রাল বডি তখন একটা পাওয়া গেছে। তো আমি যেটা বলবো শর্টকাট, যে আমরা কিভাবে আমাদের কাছে দৃশ্যমান হলো কিভাবে এই অ্যাক্টিভিটিসগুলা। যখন একটা ইন্টারভিউ হয়েছিল তখন আমেরিকান স্টাফ কলেজে যাওয়ার জন্য হলো কি GSO1 CI যে ছিল মতি এবং এখন যে ইলেকশন কমিশনার একজন অ্যাডভাইজার আছেন শাখাওয়াত, এই দুইজনকে ডাকা হয়, এক্স ইলেকশন কমিশনার ব্রিগেডিয়ার শাখাওয়াত। এই দুইজন ইন্টারভিউর জন্য আসেন একসাথে, 24 থেকে আসেন মতি আর শাখাওয়াত সাহেব হইল গিয়ে আর্মি হেডকোয়ার্টারে কোথায় যেন ছিল একটা। তো এনিওয়ে এইখানে ইন্টারভিউতে আসলো, আমরা জানি, আমরা তখন FIU ইউনিটে জানি যে G1 CI গেছে, তার আন্ডারে তো আমরা তো আমরা একটু রিল্যাক্স মোডে ছিলাম ওইখানে। তো তখন সে যাওয়ার পরে আসার পরে দেখলাম সে খুব ফিউরিয়াস, মানে ফেরত আসার পরে রেস্টলেস একদম, দৌড়াদৌড়ি করতেছে, এদিকে করতেছে ওইদিকে ফিস করতেছে, এগুলা করতেছে। তো আমার ওসি যে ছিল গিয়াস, তার সাথেও তার একটা সম্পর্ক ছিল, তো সেও ধরে। তখন আমরা এর কিছুদিন বাদেই এক সপ্তাহখানেক পরেই হাটাদারিতে পরে জানা গেল যে উনি সিলেক্ট হয় নাই, শাখাওয়াত গট সিলেক্টেড বিকজ হি সেড শাখাওয়াতরে জেনারেল এরশাদ সিলেক্ট করে ফেলছে, মানে ওইভাবে তার নাম কেটে দিছে। হিজ ইন্টারভিউ ওয়াজ গুড, হি সেড সো, যা হয় তাকে আমরা সার্ভিসে যা শুনি আর কি। এটা আসলে হলো কি যে ওই আসার পরের থেকে হি বিকেম রেস্টলেস, হি কমপ্লেইন টু জেনারেল মঞ্জুর, এবং জেনারেল মঞ্জুরও আপসেট হয়ে গেলেন সমস্ত জিনিস নিয়ে, এগুলো নিয়ে। আর আমরা বুঝলাম যে একটা অস্থিরতা ভাব চলছে মানে সিনিয়র অফিসারদের মধ্যে। তখন একটা হাটাদারিতে একটা ফায়ারিং রেঞ্জের মধ্যে একটা ফায়ারিং এর অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে আবার একটা মেসেজ আসলো যে মোস্ট অফ দ্য অফিসার, ক্যাপ্টেন এন্ড অ্যাবাভ এগুলো মোস্ট অফ দ্য অফিসার ওইখানে যাবে, GOC তাদেরকে অ্যাড্রেস করবে। তো ইট ওয়াজ এ রুটিন ম্যাটার, ফরমেশন কমান্ডারের অ্যাড্রেস, ওইখানে একটা পার্টি হবে, সবাই যাবে, কথা বলবে, এটার জন্য অ্যারেঞ্জমেন্ট হলো। তখন GOC ওইখানে যে ল্যাঙ্গুয়েজ, যে বডি ল্যাঙ্গুয়েজের কথা বলেছিলেন, সেটা আমাদের কাছে ইন্টেলিজেন্সের লোকজনের কাছে সেটা ছিল সাসপিশাস, যে এটা মিনিংফুল একটা স্টেটমেন্ট, এবং এটা মনে হয় এটা নোটিস করা দরকার। তো আমরা তো FIU ইউনিট থেকে উই ক্যানট কমিউনিকেট উইথ এনিবডি এলস এক্সেপ্ট একদম GOC। তো আমি হোয়াট আই ডিড, আমার যে সন্দেহ ছিল, আমি পুরা সন্দেহ করেছিলাম যে এটা সামথিং গোয়িং টু হ্যাপেন, ওই মতির অ্যাক্টিভিটি। তো গিয়াস আর কাকে বলবে, যিনি পরিকল্পনা করতেছেন ওনার আন্ডারে, আর গিয়াস ওয়াজ টোটালি একজন ইন্টেলিজেন্সের কোনো কিছুই ওনার জানা ছিল না, উনি এমনি ছিল ফার্স্ট অ্যাসেসর হিসাবে ওইভাবে ছিল। তো এমনি তো আমি ভাবলাম যে এই ইনফরমেশনটা somehow it should go to army headquarters. আপনি কোন পদ্ধতি, তখন আমি পদ্ধতি নিলাম, আমি রিপোর্টটার পয়েন্টগুলো লিখে, আমার ব্যাচমেট ছিল আর্মি সিকিউরিটি ইউনিটে, কর্নেল হাসান পাঠিয়েছিলেন। না কর্নেল হাসানের অফিসে যাই আমি অফিসে নিয়ে যান নাকি, আমি লিখে নিয়ে সমস্ত রিপোর্টটা নিয়ে তৈরি করে কর্নেল হাসানের অফিসে। আপনি চট্টগ্রাম থেকে ছুটি নিয়ে ঢাকা কর্নেল হাসান ওইখানে ছিল ক্যান্টনমেন্টে, এসইউর সিও, আর্মি সিকিউরিটি ইউনিটের সিও, ওই বাইজিদ বুস্তামিকের এইখানে একটা বাসাতে তাদের OCSU ছিল। এইখানের মধ্যে আমি বললাম যে এর মাধ্যমে পাঠানো যাবে, এত DMI এর কাছে পাঠাতে পারবে। তো আমি পয়েন্টগুলো নিয়ে, তো হি ওয়াজ ইনিশিয়ালি একটু শেকেন আপ, বাট আমি বললাম যে ইনফরমেশন দেওয়া দরকার, বিকজ ইফ সামথিং। আপনি শুধু বলেন আমাদের সময় খুব কম, দিয়েছেন সেটা কি ঢাকা এসেছিল? হ্যাঁ, ঢাকা আসলে জেনারেল কারুনের কাছে ডাইরেক্টর DMI গট ইট, এবং ইট ওয়াজ শোন টু জেনারেল জিয়া, আই হার্ড ইট। ওকে, সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ আবারও মুক্তির কথায়। ব্রিগেডিয়ার জহুর,
আপনি তো সৌভাগ্যবান, আপনি এই পরিস্থিতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ে এসছেন, না হলে আপনি হয়তো অন্তরালে থেকে যেতেন। আপনি কথা বলতে চাচ্ছিলেন এই বিষয়ে যে এই মুক্তির দূত হিসাবে জিয়াউর রহমান কখনো উনি ক্ষমতা লোভী ছিলেন না, ক্ষমতার ধারে কেউ ছিলেন না। উনি মুক্তিযুদ্ধ ঘোষণা করেছেন, স্বাধীনতা ঘোষণা করেছেন, আবার প্রথম হলো উই রিভোল্ট বলেছেন। উই রিভোল্ট ওই 25 তারিখে রাত 12টার সময় রিভোল্ট বলেছেন, কত শক্তি সাহস ছিল। আবার 26 তারিখে উনি স্বাধীনতা ঘোষণা করেছেন, কারো আদেশে নয়, ওনার নিজের নামে করেছেন, এবং এটা করাটাই স্বাভাবিক ছিল যেহেতু উনি ছিলেন ওই সময় সিনিয়র মোস্ট। তারপরে আবার 27 তারিখে ঘোষণা করলেন। এই যে একটা মানুষ আবির্ভূত হলেন, একটা প্রফেশনাল মানুষ, এই প্রসঙ্গে আপনার মূল্যায়ন কি স্যার, আপনি বলুন। জেনারেল জিয়া ছিলেন একজন কিংবদন্তি। কিংবদন্তি। উনি হলো বাংলাদেশে একটা ক্ষণজন্মা পুরুষ। আমি ওনাকে প্রথম আমার সংস্পর্শে এসেছি ওনার কণ্ঠের মাধ্যমে 1971-এর স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে, যখন কণ্ঠটা দিয়েছিলেন। তারপরে ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে প্রথম আমার সাক্ষাৎ হয়েছে 1974 সালে। তখন আমি সেনাবাহিনীতে আসিনি। ইন্টার ক্যাডেট কলেজ লিটারারি কম্পিটিশনে বাংলা ডিবেটে আমি রাজশাহী ক্যাডেট কলেজের পক্ষ থেকে দি দেন মোমেন শাহী ক্যাডেট কলেজ, এখন মির্জাপুর ক্যাডেট কলেজে গিয়েছিলাম। ওখান থেকে ওনার কাছ থেকে আমি পুরস্কার গ্রহণ করি। এই আমাকে প্রথম ওনাকে দেখি। আচ্ছা। এবং এই লোক কেন বাংলাদেশের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছেন? 1971 সালে যখন কোনো রাজনৈতিক নেতৃত্ব আর সারফেসে ছিলেন না, তখন একজন মেজর হিসেবে উনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ডিক্লারেশনটা দিয়েছিলেন। যে যাই বলুক, যে যাই করুক না কেন, কণ্ঠটা ছিল ওনার। বাংলাদেশের মানুষ কিন্তু ওনার কণ্ঠই শুনেছে, আর কারো কণ্ঠ শোনেনি। পরবর্তীতে আরো হয়তো অনেক কিছু তখন কে দিবে, তখন তো সবাই পলায়ন। সো দ্যাট ওয়াজ হিজ বোল্ড ডিসিশন হি টুক। রাইট। নাম্বার 2, যখন 1975 সালের পট পরিবর্তনের পর জেনারেল শফিউল্লাহ যখন রিটায়ার করলেন, তখন ওনাকে সেনাপ্রধান বানানো হলো, তাই না? ঠিক 3 নভেম্বর 1976 খালেদ মোশাররফ এবং সাফায়াত জামিল ওনারা কাউন্টার কুক 46 ব্রিগেড কমান্ডার। তারপরে 46 ব্রিগেড কমান্ডারে, এবং তখন জেনারেল জিয়াউর রহমানকে অপসারণ করা হলো এবং ওনাকে জোরপূর্বক গৃহবন্দী করা হলো। 7 নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তারা যখন খালেদ মোশাররফ যখন বাঁচার জন্য গেলেন, তখন খালেদ মোশাররফ ওয়াজ কিল্ড in ঢাকা, and সাফায়াত জামিল পালায় চলে গেল, দো হি ওয়াজ ইনজিওর্ড। তখন এই ছাত্র জনতা বা এই জনতা এবং সিপাহী জনতা গিয়েই কিন্তু আমাদের আবার এই জিয়াউর রহমানকে নিয়ে এসে এখানে একটা নাম বলতে হয় স্যার। তখন 2nd ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিও ছিলেন কর্নেল মহিউদ্দিন। কর্নেল মহিউদ্দিন টুক দ্য ইনিশিয়েটিভ জিয়াউর রহমানকে মুক্ত করার জন্য, এবং আমিনুল ইসলামের নাম বেশি আছে, মহিউদ্দিনের আছে। হ্যাঁ, তো এই যে দুইটার সময়ে তারপর উনি দেশের হাল ধরেছেন। 1976 সালে উনি হয়েছেন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। তারপরে ওখান থেকে হলেন 1 এপ্রিল 77 উনি হলেন প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। এবং বাংলাদেশ হয়ে উনি এপ্রিলে যখন 21 এপ্রিল বোধহয় উনি প্রেসিডেন্ট হলেন, 30 মে একটা রেফারেন্ডাম হলো। তখন আমি অলরেডি কমিশন, এবং আমি তখন সাভার সেনানিবাসে ওই যে আমি তখন ওই রেফারেন্ডামের জন্য একটা কোম্পানি নিয়ে কাজ করেছিলাম। যে এই যে 1971, 1975 দুইবারেই উনি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য একটা কিংবদন্তি হিসেবে, একটা চরিত্র হিসেবে বোধহয় আল্লাহ ওনাকে পাঠিয়েছিলেন, হয়েছিল। ধন্যবাদ স্যার। কর্নেল নওরোজ, আপনি এই জিয়াউর রহমানের যে উত্থান আলহামদুলিল্লাহ এই যে হলো, এই সম্পর্কে আপনার মন্তব্য? স্যার, অ্যাকচুয়ালি স্যার, আপনার যে আজকে সাবজেক্ট টপিকটা মুক্তির দূত প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা নিয়েই আসলে স্যার একটা মনে ইমোশনের সৃষ্টি করে স্যার। জি, অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট জিয়া শুধুমাত্র একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না, তিনি একজন সেনাপতি ছিলেন, আমাদের সেনাপ্রধান ছিলেন, স্বাধীনতার ঘোষণাকারী একজন বিপ্লবী যোদ্ধা ছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার একজন প্রবক্তা, যিনি বহুদলীয় গণতন্ত্র এস্টাবলিশ করতে চেয়েছিলেন। উনি ত্রাণকর্তা হিসেবে ছিলেন 71 সালে, 75 সালে, 1977 সালে। লাস্টে আমরা দুঃখজনক বিদায় দেখতে হলো 1981 সালে। তো এখন উনি এতগুলো প্রচেষ্টার মাধ্যমে একটা সোনার বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। সেই সোনার বাংলাদেশটাকে একটা ডেমোক্রেসি দিয়ে একটা সোনার বাংলাদেশ গড়ার যে চেষ্টাটা উনি করে গেছেন শেষ পর্যন্ত, সেই চেষ্টাটাকে আমরা সফলভাবে ধরে রাখতে কতটুকু সফলতা এখন মাঠ পর্যায়ে নিতে পারছি, সেটি হলো লক্ষণীয় বিষয়।
বিশেষ করে আমি বলতে চাই, বলতেই হয় গত 15 বছরে যে ফ্যাসিস্ট আমলের যে নির্যাতন, অমানবিক নির্যাতন, হিউম্যান রাইটস ভায়োলেশন, গুম খুন ইত্যাদি, এগুলি হলে স্যার একটা দুঃখজনক পরিসমাপ্তি না একটা অধ্যায় বলবো, কারণ এই কালো অধ্যায়টা কেটে গেছে। এখন সামনের যে দিনগুলি আছে, আমরা ওনার লিডারশিপ কোয়ালিটি থেকে যে ভালো পয়েন্টগুলি আছে সেগুলি নিয়ে না, আপনি আমাকে বলেন উনি যে লিডারশিপ ভালো, উনি তো প্রত্যেকটা ওনার যা যা কাজ করেছিলেন সেই আদর্শের উপরই তো প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। Right, sir. সেই জাতীয়তাবাদী দলের যে মূল আদর্শগুলো উনি তৈরি করেছিলেন, এটার সাথে বাংলাদেশের জাতীয়তাবাদ তো আছেই, সেখানে 10% লোকের যে ধর্মীয় বিশ্বাস, সম্পূর্ণ আল্লাহর উপর আস্থা, পূর্ণ আস্থা কথাটা উনি বলেছিলেন। জি, স্যার। আপনার কি লেখা আছে সংবিধানে? জি, স্যার। সেটা কোন তো এই বিগত সরকার মুছে দিয়েছেন। এবং এই কারণেই তো উনি বিশেষ জনপ্রিয় হয়ে গেলেন। জি, স্যার। হ্যাঁ, যার জানা যায় পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রপতি জানা যায় এত লোক আজ পর্যন্ত হয়নি। যদি একটু কিছু বলতে চাই যে জাতীয়তাবাদী চেতনার যে রূপটা উনি আমাদের এস্টাবলিশ করতে চেয়েছিলেন, এগুলিকে আমাদের রাখতে হলে স্পেশালি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যে ওনার জাতীয়তাবাদী ধারক, তাদেরকে প্রেসিডেন্ট জিয়ার যেই লিডারশিপ কোয়ালিটি অথবা যেগুলি উনি রেখে গিয়েছিলেন আমাদেরকে ফলো করার জন্য, সেগুলিকে আবার ফিরিয়ে আনতে হবে। সেখানে কি আপনি কিছু পার্সেন্টেজ অফ মিলিটারি অফিসার যারা জিয়াউর রহমানকে ভালোভাবে জানেন, জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করেন, সেই ধরনের অফিসারদেরকেও কি আপনি মনে করেন না যে কিছু থাকা উচিত? অবশ্যই স্যার। এখানে উল্লেখযোগ্য স্যার, 1971 সাল থেকে এখন পর্যন্ত জি। বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাক্সিমাম অফিসার, আমি বলবো ম্যাক্সিমাম অফিসার প্রেসিডেন্ট জিয়ার জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করেন, এবং তাদেরকে যদি সম্পর্কিত করা হয় তারা শক্তিশালী হবে দল অনেক। শক্তিশালী এবং সঠিক পথে নেতৃত্ব। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, পুনরায় স্বাগতম আপনাদেরকে মুক্তির কথা অনুষ্ঠানে। শ্রদ্ধেয় কর্নেল সালাম স্যার, বীর প্রতীক, আপনি এই জিয়াউর রহমানের আদর্শ বর্তমানে বাংলাদেশের এই পরিস্থিতিতে কতটুকু কার্যকরী বলে আপনি মনে করেন? এই পার্টিকুলার সাবজেক্টে বলার আগে আমি বলবো যে আজকের যে বিষয়বস্তু, এতে আমি মুক্তিযুদ্ধে আমি আমার বন্ধু রাস্তায় দাঁড়িয়ে শুনতেছিলাম রেডিওতে, যখনই শুনছি তখন আমরা একটা আশার আলো দেখতে পারলাম যে আমরা কোনো এক জায়গাতে গিয়ে একটা যুদ্ধতে সামিল হতে পারবো। আমরা তো ছাত্র সংগ্রাম পরিষদে ছিলাম, আন্দোলনে ছিলাম, সব জায়গাতে ছিলাম। তখন এই উনার যে ঘোষণাটা শুনে আমরা মুক্তিযুদ্ধে রওনা হলাম, বর্ডারে গেলাম, তারপর তেলিয়াপাড়াতে গিয়ে বেঙ্গল রেজিমেন্টের সাথে যুদ্ধ করলাম। একটা জিনিস আমি বলতে চাই যে মুক্তিযুদ্ধের সময় জেনারেল জিয়ার যে কন্ট্রিবিউশন প্রথম থেকে শেষ পর্যন্ত, এমনকি জেনারেল জিয়া একটা পারফেক্ট ডিসিশন মেকিং অথরিটি সবসময় ছিলেন। পাকিস্তানের আমলে একটা আইকন ছিলেন, পাকিস্তান আমলে আইকন ছিলেন। 19টা কুর মধ্যে উনি নেতৃত্ব দিয়েছেন এবং এটা কন্ট্রোল করেছেন টোটাল। এখন জিয়ার আদর্শ তো এইটারই ইভালুয়েশন করা হয় নাই, মানুষ জানে না। জিয়ার আদর্শ ছিল সততা, নিষ্ঠা এবং একদম দেশপ্রেমিকের যা গুণাবলী থাকে সবগুলাই জিয়ার মধ্যে ছিল। এবং জেনারেল জিয়া একজন পারফেক্ট লিডার ছিলেন, মিলিটারি লিডার, একজন প্রেসিডেন্ট এবং একজন পলিটিক্যাল লিডারও। তার পলিটিক্যাল ফিলসফিটা ডিফারেন্ট ছিল, এই জন্য আজকে পর্যন্ত এই পার্টি বেঁচে আছে। তার পলিটিক্যাল ফিলসফি ছিল যে তখনকার দিনে যে আগ্রাসন ছিল আমাদের বিরুদ্ধে, যে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে আমাদের দেশের উপরে যে আক্রমণ ছিল, এটারে প্রতিহত করে নিজেরা দাঁড়িয়ে যাওয়া এবং মিডল ইস্ট, চায়না সবার সাথে সম্পর্ক গড়ে একটা আন্তর্জাতিক পর্যায়ে অবস্থান গ্রহণ, মানে একটা হি ওয়াজ এ স্টেটসম্যান, মানে হি ওয়াজ আনপ্যারালেলড স্টেটমেন্ট, এ গ্রেট লিডার ফর আওয়ার কান্ট্রি। আমরা আর এই লিডার দেখি নাই। আমরা তো এরপরে দেখলাম এরশাদ, এর আগে যা দেখলাম, এরপরে দেখলাম, আমরা দেখি নাই। এবং শেষ পর্যন্ত এসে খালেদা জিয়াও চেষ্টা করেছেন তার ইয়েটা ফলো করার জন্য। আমি খালেদা জিয়ার সময় 4 বছর ডিজিএফআইতে ছিলাম, আমি শুনি নাই খালেদা জিয়াকে কোনোদিন যে কোনো রাজনীতিবিদদের বিরুদ্ধে কোনো ধরনের কুচক্রি বা কোনো ব্যবস্থা নিতে। তো দ্যাট ওয়াজ এ গ্রেট ফিলসফি। স্যার আপনাকে ধন্যবাদ। ব্রিগেডিয়ার জোহর, আপনি জিয়ার আদর্শ সম্পর্কে, আপনি বিএনপির সাথে ওতপ্রোতভাবে জড়িত, রাজনীতি করেন বিএনপির, এই পর্যায়ে এই আসন্ন নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে
আপনি কি চিন্তা ভাবনা করছেন? 300 আসনে কি যোগ্য নেতৃত্ব আসা সম্ভব হবে? বিএনপি যদি সত্যিকার অর্থেই জি। যোগ্য ব্যক্তিদের খুঁজে সঠিক নমিনেশনের দিতে পারে, তাহলে ডেফিনেটলি বিএনপি উইল সুইপ ইন দ্য ইলেকশন। যে যত কথা বলুক না কেন, এটা নো ডাউট। সে ধরনের ক্যান্ডিডেট আছে 300 জন? সেটা হয়তো অনেক ক্ষেত্রে আছে, সেটা বিএনপি খুঁজে বের করবে। আমার বিশ্বাস যে খুঁজলে অবশ্যই আছে। বাংলাদেশের সৎ লোকের এখন আপনি অভাব কি মনে হয়নি। করেন স্যার দুর্নীতিপরায়ণ লিডার যারা ছিল 91 সালের পরে, যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, তাদের সাথে জিয়াউর রহমানের আদর্শ যায়? কোনোভাবেই না। জিয়াউর রহমান ইজ এ মিলিটারি অফিসার, হি ওয়াজ প্লাটুন কমান্ডার বিএমএ, হি ডিড হিজ স্টাফ কলেজ, হি ওয়াজ ট্রেন্ড ইন জার্মানি। সুতরাং মিলিটারি অফিসার হিসেবে কিন্তু উনি একজন তুখোর একজন অফিসার ছিলেন। তারপরে ওনার এই 71-এর নেতৃত্ব, 75-এর যে ওনার অবদান, এবং উনি গ্রহণ করার পরে, ক্ষমতা গ্রহণ করার পরে 1977 সালে কিন্তু বাংলাদেশে আরও একটা বড় ধরনের কু হয়েছিল। জি স্যার। বগুড়া ক্যান্টনমেন্টে 30 সেপ্টেম্বর 22 বেঙ্গল কু করেছিল। জি স্যার। ওটা থামাতে থামাতে 2 অক্টোবর জাপান এয়ারলাইন্সের একটা ফ্লাইট ঢাকায় ল্যান্ড করেছিল। জি স্যার। 2 অক্টোবর বাংলাদেশ বিমান বাহিনীর লোকেরা কু করেছিল। সেগুলো কোনো সিদ্ধ হস্তে দমন করে দেশটাকে সোজা পথে রেখেছে। উনি না থাকলে কি ধরনের অবস্থা অরাজকতা তৈরি হতো স্যার। এবং তারই প্রেক্ষিতে উনি কিন্তু 1 সেপ্টেম্বর 1978-এ ওনার দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যা আজকে আমরা জাতীয় দল হিসেবে জানি, সেটা উনি ফর্ম করলেন। এবং কি কি আদর্শ উনি দিলেন? উনি বললেন যে প্রাইভেট সেক্টরকে ডেভেলপমেন্ট করতে হবে। তারপরে বললেন এগ্রিকালচার ডেভেলপমেন্ট করতে হবে। ফার্মারদেরকে প্রথম দেওয়া হলো কম্পেনসেশন, জি। তবে আপনাকে সাবসিডি দেওয়া শুরু হলো। উনি এক্সপোর্টের উপর প্রেশার দিলেন। তারপরে উনি করলেন কি, ফ্রিডম অফ মার্কেট ইকোনমি করে দিলেন। মাস ইরিগেশনের দিকে উনি নজর দিলেন। তারপরে ফুড প্রোডাকশনের দিকে নজর দিলেন। আর তারপরে তো প্রেস ফ্রিডম অফ মানে সময়ে এতগুলো কাজ করেছেন, যেটা কোনো ভাষায় বর্ণনা করা যায় না। ভীষণ কত উনি গোটা জাতিকে একসাথে করে দেশ হিসেবে বাংলাদেশকে একটি উচ্চতর স্থানে নিয়ে যাওয়ার সম্মানের স্থানে নিয়ে গিয়েছেন, তৈরি করার চেষ্টা করেছেন এবং কাজ করে গেছেন আজীবন। ধন্যবাদ স্যার। Thank you. কর্নেল নওরোজ, আমি আপনার কাছে জানতে চাই যে বর্তমান পরিস্থিতিতে বিএনপিকে জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে হলে, যে লোকের নামে একটা ফ্ল্যাট নাই, প্লট নাই পুরো বাংলাদেশে, তার ওয়াইফের নামে নাই, তার ছেলের নামে নাই, সেই প্রতিষ্ঠাতাদের দলে আজকে রাঘব বোয়াল যারা আছে, তারা কতটুকু বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে পারবে? জিয়াউর রহমানের সততা এবং নিষ্ঠা, এটা একটা এক্সাম্পল হয়ে সৃষ্টি হয়ে রয়েছে। এতটুকু আমি পার্সোনালি মনে করি এইরকম সততা সৃষ্টি করা অথবা এক্সাম্পল করা আসলে অনেকের পক্ষে অসম্ভব। বাট আমি যেটা মনে করি যে উনি যেই ক্ষেত্রে যেই আদর্শ এবং নেতৃত্ব, স্যার যেটা ব্রিগেডিয়ার জোহর স্যার যেটা বললেন, একজন তুখোর মিলিটারি অফিসার, একজন তুখোর লিডার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করে গেছে। ওনার যেই কোয়ালিটিগুলি রেখে গেছে, ওনার মতো সম্পূর্ণ না হোক স্যার, ওনার সেই কোয়ালিটিগুলি ফলো করা তো আমাদের নৈতিক কর্তব্য। কেন কর্তব্য? কারণ দেশ এবং জাতির কল্যাণের জন্য। উনি একটা কথা সবসময় বলে গেছেন, জনগণই দেশের প্রকৃত মালিক। এই কথাটা একদম খুব শক্তিশালী বলে গেছেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখেন স্যার, তার উন্নয়নের খাতগুলি, গ্রামীণ উন্নয়ন, কৃষি, শিক্ষা খাতে উন্নয়নগুলি আমরা সবাই জানি। এগুলি নিয়ে কথা বলতে হলে একটা সেপারেট সময় লাগবে, বাট আমরা সবাই জানি কীভাবে উন্নয়ন করে। তার মানে কি, এগুলির ক্ষেত্রে উন্নয়ন মানে জনগণকে প্রকৃত মালিক এবং তারাই যে সমস্ত ভরসার উৎস, তাদেরকে উন্নয়ন করতেই হবে, এটা হলো মনে করি। এখন সেই ক্ষেত্রে স্যার আমি আবার ওই কথাটা বলছি যে জিয়াউর রহমানের নেতৃত্ব এবং সাহসিকতা এবং ওনার সততা অনুকরণীয়। এখন আমরা যদি ধারে কাছে নাও যেতে পারি, অ্যাটলিস্ট এটাকে অনুকরণ করলে পরে আমাদের দেশটা সোনার বাংলাদেশ হিসাবে আবার প্রকাশ পাবে ইনশাআল্লাহ। আপনাকে সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ মুক্তির দূত জেনারেল জিয়া সম্পর্কে আমাদের 3 জন বিদগ্ধ অতিথির কাছ থেকে অনেক কিছুই জানতে পারলাম। দেখুন, বাংলাদেশ এমন একটা ক্রস রোডে আছে এখন বর্তমানে। জিয়াউর রহমানের সেই 19 দফা কর্মসূচি এবং তার প্রণীত যে আদর্শ তিনি তৈরি করেছিলেন বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য, সকল ধর্মের, সকল মতের, সকল মানুষের, পেশাজীবীর,
জন্য তিনি যে সুন্দর বাংলাদেশ গড়ার আদর্শ তৈরি করেছিলেন এবং সততার সাথে নিষ্ঠার সাথে। জিয়াউর রহমানের মৃত্যুর পর তার 1000 টাকাও তার ঘরে পাওয়া যায়নি। খালেদা জিয়া তাকে যখন সেনানিবাস থেকে অত্যন্ত নির্মমভাবে তাকে বের করে দেওয়া হয়, তার বাংলাদেশে থাকার মতো কোনো আশ্রয় তিনি খুঁজে পান নাই, একটা ভাড়া করা বাসায় তিনি উঠেন মেজর কামরুলের। একইভাবে তার সন্তান আমাদের তারেক রহমানের একটি ফ্ল্যাটও নাই কোথাও বাংলাদেশে, কোথাও তার জমিও নাই। সেই দলের নেতারাও যদি তাদের সেই আদর্শের সততার আদর্শ অনুসরণ করেন, অবশ্যই বাংলাদেশের সকল মানুষ তাদের পেছনে দৌড়াবে। আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়াউর রহমানের প্রকৃত আদর্শকে তাদের সর্বস্তরে প্রতিষ্ঠিত করে এই দেশকে নেতৃত্ব দিবেন, এ আশা ব্যক্ত করে 44তম মৃত্যু দিবসে সেই মহান নেতার আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমরা অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।